ধ্যানগম্ভীর হিমালয়ের শুধু রুদ্র রূপই নয়, তাঁর শান্ত সুন্দর সুমনোহর রূপও আছে। তিনি কৃপালু, প্রেমময়ও তিনি। লেখক ষষ্ঠীপতি চট্টোপাধ্যায়ের চোখে হিমালয়ে তাই প্রেমেরও আলয়। তাঁর সুদীর্ঘ জীবনে হিমালয় ভ্রমণে অনেক বাধা বিঘ্ন তিনি অতিক্রম করেও যে প্রেমময় রূপ তিনি দেখেছেন, এবার সে কাহিনী প্রিয় দর্শক এবার আপনাদের সামনে তুলে ধরব। পূর্ণাগিরি ও বৈষ্ণোদেবীর তীর্থ ভ্রমণে রসরাজ হিমালয়ের যে প্রেমময় রূপ তিনি দেখেছিলেন, সেই কথাই এই ভিডিওতে আজ আপনাদের সামনে তুলে ধরা হবে। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. ভারতের মুকুটমণি নাগাধিরাজ হিমালয়ের উত্তর পূর্ব প্রান্তে হিমালয় সীমান্তে অবস্থিত পূর্ণাগিরির মহাপীঠের সন্ধান পাওয়া যায় ক্ষিতিমোহন সেনের ভারতের দেবীপীঠ নামক প্রবন্ধে। তিনি লিখেছিলেন 52 পীঠের মধ্যে মুখ্য দেবীপীঠ 4টে। এই 4টে মুখ্য পীঠের মধ্যে উত্তর ভাগের মহাপীঠ পূর্ণাগিরি। এই তীর্থটি নৈনিতাল জেলায় অবস্থিত। পিলিভিত থেকে কুমায়ুন রোহিলখণ্ড রেলের ব্রাঞ্চ লাইনে গিয়ে টনকপুর মন্ডিতে নেমে পায়ে হেঁটে 2 ক্রোশ পথ পেরিয়ে সমতল ভূমির উপর দিয়ে অতিক্রম করে পর্বতে উঠতে হয়। এই পথনির্দেশই লেখক ষষ্ঠীপদ বাবুকে পূর্ণগিরির যাত্রার প্রেরণা জাগায়। শুরু হয় অনুসন্ধান। কিন্তু এই তীর্থ প্রসঙ্গে উত্তরাপথের যাবতীয় ভ্রমণের বই এবং গাইড বইগুলি তন্ন তন্ন করে খুঁজেও এই স্থানটি সম্বন্ধে কোনো তথ্য তিনি কোথাও পেলেন না এবং এরপর তিনি খুবই হতাশ হয়ে পড়লেন। এরপর খুঁজে দেখলেন বিভিন্ন পঞ্জিকা ও ধর্মগ্রন্থে 52 পীঠের তালিকা, কিন্তু সেখানেও হতাশা। 52 সতীপীঠের মধ্যে পূর্ণাগিরির নাম কোথায়? অথচ ক্ষিতিমোহন সেনের রচনায় ভুল থাকবার তো কথা নয়। আবার খোঁজার পালা শুরু হয়। অবশেষে শ্রীমৎ দেবী ভাগবত মহাপুরাণের পূর্ণাগিরির উল্লেখ তিনি পান এবং জানতে পারেন বিষ্ণু চক্রে কাটা সতীর অঙ্গের নাভি এই জায়গায় পড়েছিল। শুরু হয় যাবার তোড়জোড়। প্রথমেই নৈনিতালে এসে পূর্ণাগিরির খবর তিনি নেন। তারপর হলদুয়ানিতে 1 রাত কাটিয়ে পরদিন সকালে টনকপুরের বাস নেন। টনকপুরে যখন পৌঁছালেন বেলা তখন 12টা। সেটা ছিল 1984 সালের অক্টোবর মাসের 20 তারিখ। কিন্তু তখন তো তিনি জানতেন না দেবীর কৃপা না হলে যে দর্শনই পাওয়া যায় না। তাই টনকপুরে নেমেই স্বপ্নভঙ্গ হলো। গভীর বনময় পথ, আর তেমনই দুর্গম। স্থানীয় মানুষজন যেতেই দিলেন না তাকে। বললেন পূর্ণাগিরির যাত্রার সময় এখন নয়, শারদ অথবা বাসন্তী নবরাত্রিতে আসতে হয়। তখন লক্ষ লোকের আগমনে জমজম করবে চারিদিক। এখন গেলে বিপদে পড়বেন। তবুও যদি যেতে চান 2-4টে দিন আমাদের এখানে থাকুন, 2-1 লোকের ব্যবস্থা করে দিই, তারাই সঙ্গে যাবেন। অতএব যাত্রা স্থগিত রেখে ষষ্ঠীপদ বাবু ফিরে এলেন এবং স্থির করলেন সকলের কথা মতো নবরাত্রির সময় দেখেই তিনি এখানে আসবেন। এরপর যাব করেও 2-3টি বছর কোথা দিয়ে কেটে গেল লেখক তা বুঝতে পারলেন না। নানা বাধা বিপত্তির পর 1987 সালে সব বাধা পেরিয়ে তিনি বেরিয়ে পড়লেন। যাবার মাত্র 3 দিন আগে হাওড়া থেকে টনকপুর পর্যন্ত একটানা টিকিট না পেয়ে অমৃতসর মেলেই লখনৌ পর্যন্ত টিকিট কেটে 3 টায়ারের একটি বার্থ সংগ্রহ করলেন। এপ্রিলের 3 তারিখ শুক্রবার রওনা হলেন কুমায়ুনের পথে। পরদিন সন্ধ্যায় প্রায় 2.5 ঘন্টা লেটে লখনৌ পৌঁছেই চেষ্টা করলেন 9:30টার 8 ডাউন নৈনিতাল এক্সপ্রেসে টনকপুর বগিতে একটি বার্থের জন্য। এই ট্রেনের সঙ্গে টনকপুরের একটি সাধারণ ও 3 টায়ার বগি দেওয়া হয়। শেষ রাতে নৈনি এক্সপ্রেস বগিটিকে পিলিভিতে কেটে রেখে চলে যায়। ওই বগিটি তখন একটি প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে জুড়ে সকাল 7টা-8টার মধ্যে পৌঁছে দেয় টনকপুরে। যাই হোক, সেই গাড়িতে লেখক ষষ্ঠীপদ বাবু রিজার্ভেশন না পেয়ে বাধ্য হয়েই সেই রাতটুকুর মতো আশ্রয় নিলেন স্টেশনের কাছাকাছি নাকা হিন্দোলায় শেঠ শঙ্করলালের ধর্মশালায়। পরদিন ভোরে ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে যাবার জন্য তৈরি হয়ে নিলেন। এর মধ্যেই স্টেশন সংলগ্ন চারবাগ বাস স্ট্যান্ড থেকে খবর নিয়ে জেনেছেন যে এখান থেকে 2 কিমি দূরে কেশরবাগ থেকে টনকপুরের বাস সকাল 8টায় ছাড়ে। তাই ধর্মশালার বাইরে এসে কোনো রকম দরদাম না করে একটা রিকশায় চেপে বললেন কিশোরবাগ। রিকশাওয়ালা বলল 2 রুপাইয়া ভাড়া লাগেগা। লেখক তাতেই রাজি হয়ে গেলেন। বলেন টনকপুরের বাস যেখানে ছাড়ে সেইখানে নিয়ে চলো আমাকে। रिक्शावाला बोलो टनकपुर का बस तो सुबह 4 बजे निकल गया,
अभी 6 बज रहा है, नहीं मिलेगा। লেখক বললেন, সে কি, স্টেশনের কাছে যে সরকারি বাস স্ট্যান্ড, তারা বলল যে সকাল 8টায় টনকপুরের বাস। रिक्शावाला बोलें, गला बताया आपको, 8 बजे टनकपुर का कोई भी बस नहीं है। लेखक बोलें, ना थाके तो आर की करा जाबे, पिलभित बा हलिदुआनिर बास तो पाबेन, ओखान थेके पेये जाबेन टनकपुरेर बास। रिक्शावाला द्रुत रिक्शा चालिये ताके जखन बास स्टैंडे निये एलो तखन सेई सबे टनकपुरेर बास डिपो थेके बेरिये रास्ताय एसे दाঁড়িয়েছে। रिक्शार भाड़ा मिटिये छुटे गिये बासे उठलेन। सकाल तखन 6:30। আর 1 মিনিট দেরি হলেই হয়েছিল আর কি। যাই হোক, বাসে ভিড় ছিল না, তাই ড্রাইভার সিটের বাঁদিকে উইন্ড স্ক্রিনের সামনে একটা সিঙ্গেল সিটে তিনি আরাম করে বসলেন। বসা মাত্রই বাস ছাড়ল। পথের দূরত্ব লেখক কিন্তু জানতেন না, সেই জন্য কন্ডাক্টর ভাড়া চাইলে টাকার অঙ্ক শুনে তিনি চমকে উঠলেন। 47 টাকা 50 পয়সা, তার মানে অনেকটা পথ হবে নাই বা কেন, রেলপথের দূরত্বই তো 325 কিলোমিটার। কন্ডাক্টরকে লেখক জিজ্ঞাসা করলেন, টনকপুর পৌঁছাতে কত সময় লাগবে? কন্ডাক্টর একবার লেখক ষষ্ঠীপদ বাবুর মুখের দিকে তাকিয়ে বলল, শাম কো 5 বাজে পৌঁছেগা। শুনে লেখকের অঙ্গ জল হয়ে গেল। একেবারে সারাদিনের খেয়া, তা কি আর করা যাবে, যখনই হোক পৌঁছতে তো হবে। বাসটা যে ঠিক সময় পেয়ে গেছেন এটাই যা রক্ষে, না হলে দুর্ভোগের যা শেষ থাকতো না। কথা প্রসঙ্গে তিনি জানতে পারলেন এই বাসের প্রায় সব যাত্রী চলেছেন টনকপুরে পূর্ণাগিরির দর্শনে। আগামীকাল অশোক অষ্টমী, মুখ্য যোগ ওই দিন, তাই অগণিত নরনারী ওই দিন দেবী তীর্থে গমন করে ধন্য হবেন এবং লেখক নিজেও ধন্য হবেন। তাই তিনি ঠিক করলেন যে রাতে টনকপুরে বিশ্রাম নিয়ে কাল খুব ভোরে পূর্ণাগিরির দর্শনে যাবেন। তারপর পাহাড়ে একদিন বিশ্রাম করে অথবা কালই পাহাড় থেকে নেমে চলে যাবেন সৌর উপত্যকার পিথারাগারে। কিন্তু তাঁর এই পরিকল্পনাও টিকল না। সহযাত্রীরা বলেন, আজ টনকপুরে থাকার কোনো মানেই হয় না, বাস থেকে নেমেই একটু জলযোগ সেরে উঠতে থাকুন পাহাড়ে, না হলে কাল যোগের দিন ওই সংকীর্ণ গিরিপথে ভিড়ের চাপে পথ চলা দায় হবে। আর পাহাড়ে উঠে মাকে দর্শন করে পুজো পাঠ সেরে রাত্রিটা পাহাড়েই থাকুন। তারপর কাল ভোরে পাহাড় থেকে নেমে যেদিকে মন চায় সেদিকে যাবেন। যাত্রীদের কথা শুনে লেখক একটু অবাক হলেন। জনমানবহীন অরণ্যময় ও বিপদসংকুল যে পাহাড়ে একা বলে তিনি দিনমানও যেতে পারেননি, আজ সেখানে নৈশ অভিযান করবেন। মানুষের বাধা পেয়ে একসময় সেখান থেকে ফিরে গিয়েছিলেন, মানুষের আহ্বানে আজ আবার সেখান থেকে রাতের ট্রেকিং। জয় মা, মাতৃ মহিমায় এরকমই বুঝি হয়। ইতিমধ্যে বাস যাত্রীদের সকলেরই দৃষ্টি তিনি আকর্ষণ করেছেন। তার কারণ, সুদূর পশ্চিম বাংলা থেকে একক কোনো যাত্রী যে এত দূরে পূর্ণাগিরির দর্শনে আসবেন এটাই তাদের কাছে বিষয়। তবে কিনা কেদারবদ্রীর যাত্রী হলে চমকাতো না কেউ, তাই বলে তাকে নানাভাবে উৎসাহ দিতেও লাগলো, তেমনি সাহসও জোগাতে লাগলো তার মনে। এইভাবেই হঠাৎ করে এক নবদম্পতির দৃষ্টি তিনি আকর্ষণ করলেন। এরা অন্য তীর্থযাত্রী দলের মতো নয়, অতি সম্ভ্রান্ত ঘরের তারা, যেমনই সুন্দর দেখতে তেমনি গায়ের রং। দুজনেরই বয়স 26-27-এর বেশি নয়। সত্যি কথা বলতে কি, নববধূর রূপমাধুরীতে লেখক ষষ্ঠীপদ বাবুও একেবারে মুগ্ধ হয়ে গেলেন। তারা যেমনই স্মার্ট তেমনি নম্র ও ভদ্র। হয়তো কিছু আগে বিয়ে হয়েছে। রমণীয়া বধূকে নিয়ে নবীন যুবক চলেছে মা পূর্ণাগিরির আশীর্বাদ নিতে। সত্যিকারের মানিক জোর যেন, কিন্তু ওদের দিকে তাকিয়ে তার তখন অন্য ভাব। ওরা যেচেই লেখকের সঙ্গে আলাপ করল। ওরা যে পূর্ণাগিরিতেই যাচ্ছে সে কথাও বলল তাকে। যুবক ভালোবেসেই বলল, আপনার ভয় করে, আপনি আমাদের সঙ্গ নেবেন। বলতে লেখকের লজ্জা নেই যে সুন্দরীর সুন্দর মুখের দিকে তাকিয়ে তিনি তখন নিজেকে হারিয়ে ফেলেছেন। তার বুকের মধ্যে কেমন যেন একটা হাহাকার উঠল। এই ছেলেটির কত ভাগ্য যে এমন একজন রমণী পেয়েছে। আশ্চর্য সুন্দর প্রতিমার মতো মুখ, সেই মুখের দিকে একবার তাকালে চোখ ফেরানো অসম্ভব। পূর্ণিমার চাঁদের জ্যোৎস্নাও বুঝি ম্লান তাহার ওই রূপের কাছে। লেখক ষষ্ঠীপদ বাবু কিন্তু কিছুতেই ভেবে পেলেন না যে ওর ওই রূপ দেখে মোহিত হয়ে এভাবে নিজেকে হারিয়ে ফেললেন কি করে। হিমালয়ের একই ছলনা। তাঁর দৃষ্টি প্রদীপে ওর প্রতি ভালো লাগা, অনুরাগ বা মুগ্ধতা তরুণী বধূর নজর এড়াল না। চোখে চোখ পড়তেই মিষ্টি হাসিতে মুখ ভরিয়ে তাকে অভিনন্দন জানাতে লাগলো সে। চোখের ভাষায় বুঝি বলতে চাইল, আমায় তোমার ভালো লেগেছে? লাগা তো উচিত, এটাই তো স্বাভাবিক। আমি যে ভালো লাগবারই মতো, দেখো তুমি আমায়, যত পারো দেখো, দু চোখ ভরে দেখো, আমার কোনো আপত্তি নেই। আমিও তোমার এই অনুরাগকে সম্মান জানাই। আমারও ভালো লেগেছে তোমাকে, তাই বারে বারে আমিও তো দেখছি তোমায়। এইভাবে এক রমণীয় পরিস্থিতির মধ্য দিয়েই এগিয়ে চললেন টনকপুরের দিকে। মনে মনে লেখক মা পূর্ণাগিরিকে ডাকছেন, কি করলি মা তুই আমার? সেবারে ওইভাবেই ফিরিয়ে দিয়ে এবারে একই ছলনা। এমন এক সুন্দরী পরস্ত্রীকে দেখা মাত্রই আমার মন এমনভাবে চঞ্চল হয়ে উঠল কেন? ওকে যে আমায় ভুলে যেতেই হবে। এই যাত্রার শেষে কে কোথায় মিশে যাব তা কেউ জানে না।
কিন্তু ওর স্মৃতি তো জীবনে কখনো ভুলব না। জানি না মুখ্য কি, জন্মান্তর সত্যি আছে কিনা। যদি থাকে তাহলে এই জন্মে ওর সঙ্গে আমার যে পরিচয় বা শুভদৃষ্টি হলো, তাতে পরজন্মে ও যেন আমার জীবন সঙ্গিনী হয়েই আসে। তোমারই অমোঘ নিয়মে কেউ পায়, কেউ পায় না। যে ভাগ্যবান হয়তো গত জন্মের বহু পুণ্য ফলে ওকে পেয়েছে, তার কাছে ও যেন সুখেই থাকে। ওর বুক থেকে কেউ যেন ওকে কখনো ছিনিয়ে নিতে না পারে। অনেকটা পথ যাওয়ার পর বাস এক জায়গায় থামল। 10 মিনিটের চা পানের বিরতি। সুন্দরী লেখক ষষ্ঠীপদ বাবুর দিকে একবার প্রেমময়ের দৃষ্টিতে তাকিয়ে ওর পতি দেবতাকে কি যেন বলল। সেও তাকালো লেখকের দিকে। তারপর আরো অনেকের মতো সেও নেমে গেল। লেখকও উঠলেন। হাসি হাসি মুখ করে তার ভালো লাগার মানবের দিকে তাকাতেই সে হাসি মুখে চোখের ইশারায় ডাকলো তাকে। লেখকের বুকের মধ্যে তখন যেন কাঁপন শুরু হয়েছে। এত করে যাকে দেখেও মন ভরছে না, তার সেই ক্ষণপ্রিয়া তাকে কাছে যাবার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। তিনি ঘুমের ঘরে স্বপ্ন দেখছেন না তো? তিনি যেখানে মনের মতো সিট নিয়ে বসেছেন, সেখানে তার পাশে ড্রাইভার ছাড়া আর কেউ নেই। বাকি সব যাত্রীদের দেখছেন ঘাড় বেঁকিয়ে, কথা বলছেন পিছু ফিরে। এইভাবে ওকে দেখছেন বারে বারে, কিন্তু ও যে তাকে এইভাবে ডাকবে তা তো ভাবতে পারেননি। লেখকের মনে হলো এখনই যদি কোথাও কোনো ফুল পান তো নিয়ে এসে তার পায়ে অঞ্জলি দেবেন। যাই হোক, তার ডাকে লেখক ধীরে ধীরে এগিয়ে গেলেন তার দিকে। সেই সুন্দরী বধূটি তাকে ইশারায় পাশে বসতে বলল। অভিভূত লেখক পাশে বসলেন। সে ব্যাগ খুলে তার ভেতর থেকে একটা বিস্কুটের প্যাকেট বার করে খানচারেক বিস্কুট লেখক ষষ্ঠীপদ বাবুকে দিল, নিজেও নিল, পতিদেবতার জন্য রাখল। সেই তরুণটি হাসি হাসি মুখ করে 2 হাতে 2টো চায়ের ভাঁড় নিয়ে তাদের কাছে এলো। একবার একটা ষষ্ঠীপদ বাবুকে আরেকটি তরুণী বধূর হাতে দিয়ে নেমে গেল নিচে। তারপর জানলার কাছে এসে হাত বাড়িয়ে বিস্কুট নিয়ে রাস্তায় পায়চারি করতে করতে বিস্কুট খেলো। একটু পরেই ড্রাইভার কন্ডাক্টর বাসে উঠলে সব যাত্রী যে যার জায়গায় এসে বসল। লেখকও তার সিটে এসে বসলেন। বাস ছাড়ল। শেষ চৈত্রে দারুণ তপনতাপে দগ্ধ হতে হতে বাস যাত্রা চলতে লাগলো। এরপর বেশ বড় বড় কয়েকটি জায়গায় বাস থামল, যেমন সীতাপুর, লখিমপুর, গোলা, পিলিভিত। পিলিভিত থেকে টনকপুরের দূরত্ব 65 কিলোমিটার। এখান থেকেই তিনি দেখতে পেলেন পূর্ণাগিরির মেলার কি দারুণ প্রস্তুতি। এখান থেকেই শুরু হলো পথের দুপাশে জলছত্র, চারিদিকে লাল শালুর তোরণ। এখান থেকেই দলে দলে স্থানীয় যুবকেরা সাইকেলে ধ্বজা বেঁধে চলেছে পূর্ণাগিরির দিকে। কত মোটর, জিপ ও অন্যান্য যানবাহন মেলার ফেস্টুন লাগিয়ে যাত্রী বোঝাই করে নিয়ে চলেছে জয়ধ্বনি দিয়ে। এই চলার যেন কোনো শেষ নেই। লেখক ষষ্ঠীপদ বাবুদেরও বাস এবার অতিমা নামে একটি স্থানে মেলার যাত্রী অধিক বোঝাই করে বিকেল ঠিক 4:30 সময় পৌঁছে দিল টনকপুরে। সেখানে প্রচণ্ড ভিড়, লক্ষ লক্ষ মানুষ যেন উপচে পড়ছে। চারিদিকে কোলাহল, পুলিশ, ভলান্টিয়ার, বিভিন্ন সেবাশ্রমের মাইকের শব্দ, রেকর্ডে ভজন সঙ্গীত, আর আছে নগরীর সর্বত্র জুড়ে শামিয়ানা, তোরণ, ফেস্টুন, ধ্বজা। লালে লাল চারিদিক, পূর্ণাগিরি যাত্রার বিশাল আয়োজন। সেই জনসমুদ্রে কোথায় হারিয়ে গেল লেখকের সহযাত্রীরা? কিন্তু হারিয়ে গেলেও তিনি তো আর একা নন। মা যে এখন বহুরূপে তাঁর সামনে। একজন হারিয়ে গেলে আরেকজন তো আছেন, তিনি হারালে আছেন আরও একজন। তবে বেদনা এই, এত ভিড়ের মধ্যে তার সেই মনোহরণকারিণী ও তার তরুণ পতিদেবতা কোথায় যে হারালো তা তিনি জানতেও পারলেন না। যাই হোক, অনেক মনোবেদনা বুকে নিয়ে বাস থেকে নেমে জনস্রোতে ভাসতে ভাসতে যেখানে ষষ্ঠীপদ বাবু এসে পৌঁছালেন, সেখানে তখন মেলার বাসের সারি। এই বাসে চেপেই যেতে হবে পূর্ণাগিরির পাদদেশে। সেখান থেকেই শুরু হবে পথ চলা। কিন্তু মুশকিলের ব্যাপার যেটা, সেটা হলো বাসের টিকিট পাওয়া। তার কারণ, এখানে নিজের সুবিধা মতো একটা বাস ছেড়ে আরেকটা বাসে যাওয়া যায় না। লাইন দিয়ে টিকিট কেটে যে বাসের নম্বর পাওয়া যাবে সেই বাসেই যেতে হবে। কিন্তু সে যা লাইন তা বলার বাইরে। কাউন্টারের সামনে রীতিমতো খণ্ডযুদ্ধ। সুষ্ঠুভাবে টিকিট কাটবার কোনো পুলিশি ব্যবস্থা নেই। যাই হোক, স্থানীয় এক ভদ্রলোকের সহযোগিতায় একটি টিকিট লেখক সংগ্রহ করলেন খুব কষ্টে। ভাড়া 6.5 টাকা। বাসের নম্বর 315। তিনি নম্বর খুঁজে বাসে উঠতে গিয়েও বিপাকে পড়লেন। সে কি প্রচণ্ড ভিড়! ভিড়ের চাপে কন্ডাক্টরের ধারে কাছেও পৌঁছাতে না পেরে বহু লোককেই দেখলেন ঢুকে বসে আছে বাসের ভেতর। তাই নম্বর পেয়েও বসবার জায়গা তিনি পেলেন না। কোনো রকমে ঠেলে গুজে দেহটা একটু ভেতরে ঢুকিয়ে ধনুকের মতো বেঁকে রইলেন। এই বাসেই দেখা মিলল নবদম্পতির। কখন ওরা এসে কিভাবে যে বসার জায়গা পেল তার ধারণারও অতীত। লেখককে দেখে হাত নেড়ে মিষ্টি হাসির বিনিময় করল ওরা। একটু পরেই বাস ছাড়ল।
টনকপুর শহর থেকে বাস ছেড়ে কিছুক্ষণ যাবার পর এক বিশাল বনভূমির মধ্যে প্রবেশ করল। ঘন অরণ্য যাকে বলে আর কি। দিন মানেও অন্ধকার। উঁচু নিচু পাহাড়ি পথ, পাকা কোনো রাস্তা নেই। পথের এক পাশে বেগবতী সারদা, অপর পাশে পাহাড় ও অরণ্য। এইভাবে 18 কিলোমিটার যাবার পর বাস যেখানে গিয়ে থামল সেখানে শুধু নদী, পাহাড় ও গিরিখাদ। এই জায়গাটির নাম ধুলিগাড়। প্রাচীন ব্রহ্মদেব মণ্ডপ। কথিত আছে মহাবলী ভীম এখানে চির বৃক্ষ রোপণ করেন। সেই বৃক্ষরাজি এখন এখানকার প্রধান বনজ সম্পদ এবং সেই পবিত্র স্থান যেখান থেকে পাণ্ডবরা মহাপ্রস্থানের পথে গিয়েছিলেন। সেখানে তখন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মেলার পরিধি। চারিদিকে শুধু নানা রকমের দোকানপাতি, সেবাশ্রম, পুলিশ চৌকি, প্রাইভেট, মোটর ও রিজার্ভ বাসের ছড়াছড়ি। এরই মাঝে নানা পরিধানের, নানা রঙের মানুষের ঢল যেন সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ছে। লেখক ষষ্ঠীপদবাবু বাস থেকে নামার পর সেই দম্পতি দুজনও নামল। তরুণ তার হাতটি ধরে হাসিমুখে বলল, আর আপনার কোনো ভয় নেই তো? আমাদের যেতে একটু দেরি হবে। এই সব লোকের সঙ্গে আপনি এগোতে থাকুন, আমরা ঠিক আপনাকে ধরে নেব। একটানা হাঁটবেন না, মাঝে মাঝে বিশ্রাম নেবেন। তরুণীয় মিষ্টি হাসিতে মুখ ভরিয়ে, তার চোখের দৃষ্টিতে অনুরাগ মিশিয়ে লেখককে বিদায় দিল। তিনি শেষবারের মতো তার মুখখানি নয়ন ভরে দেখে অন্য যাত্রীদের সঙ্গেও রওনা হলেন। তখন সন্ধ্যা নেমে এসছে। মহাপ্রস্থানের পথ বামে রেখে একটি বড় জলপ্রপাত পার হয়ে যাত্রা শুরু হলো তাঁদের। গভীর দুঃখ ও বেদনার সঙ্গে লেখক জানিয়েছেন যে সেই দুজনের সঙ্গে তার সেই শেষ দেখা। যাত্রাপথে অকারণেই কত জায়গায় বিশ্রাম নিলেন, কত প্রতীক্ষা করলেন ওদের সঙ্গ পাবেন বলে, কিন্তু সময় তো পেরিয়ে গেল। কিন্তু না, ওরা আর এলেন না। সেই রাতে পাহাড়ের মাথায় পূর্ণাগিরির মাথাকে দর্শন করে একটা চটিতে রাত কাটালেন। সারা রাত তাদের কথাই ভাবতে লাগলেন, কিন্তু না, সেই শ্রীমুখ আর তার নয়নগোচর হল না। ভোরে আরও একবার জীবন বিপন্ন করেও দর্শন করলেন পূর্ণাগিরি মাথাকে। তারপর সকাল হতে একটু চা জলযোগ পর্ব শেষ করে শুরু করলেন নিচে নামা। ধরেই নিলেন কাল ওরা ক্লান্ত হয়ে পড়ায় কোথাও বিশ্রাম নিয়েছে, কিন্তু আজ তারা আসবেই। তাই পথেই দেখা হবে, হবেই। আজ মুখ্য যোগ, আজকের দিনের জন্যই তো আসা। কিন্তু না, কোথায় যে হারিয়ে গেল তারা লেখক জানেন না। তারা যে আসছে না বা আসবে না এটাই তখন অবধারিত। পাহাড় থেকে নামার পর মনে হলো লেখকের ভিড়ের চাপ সহ্য করতে পারবেন না বলেই হয়তো ওরা ধুলিগাড় থেকে বিদায় নিয়েছে। কেন এমন হলো? তবে কি সাক্ষাৎ হরগৌরী এভাবে তাকে দেখা দিয়ে বিলীন হলেন? সেই মোহিনী মায়া তখন তার হৃদয় মাঝারে রেখে গেছে শুধু স্মৃতির মধুরিমা। জয় মা! হিমালয়ের এই পবিত্র তীর্থভূমিতে এরপর যা হলো তা আরও চমকপ্রদ ব্যাপার। মা পূর্ণাগিরি যে তাকে এইভাবে ছলনা করবেন তা তিনি স্বপ্নেও ভাবেননি। গিরিরাজ হিমালয় যে সত্যি রসরাজ, সেই অভিজ্ঞতা হলো তার এবারের ভ্রমণে এসে। কি কঠিন পরীক্ষায় যে দিতে হলো তাকে, তা তিনিই শুধু জানেন। মোহিনী রূপে যে এলো সে তো ক্ষণপ্রভা আলো দিয়েই বিলীন হয়ে গেল। এই জন্মে হাজার চেষ্টা করলেও তার দেখা তিনি আর কখনোই পাবেন না। কিন্তু এবারে যা হলো সে কথা তিনি তার ভ্রমণ বৃত্তান্তে লেখেননি। এই সব স্মৃতি তার মনের মধ্যেই মধুরিমায় ভরিয়ে রাখতে চেয়েছিলেন। তবে হিমালয়ের প্রকৃতি ও তার মন মর্জির কথা লিখতে গেলে এসব কথা তো লিখতেই হয়। বলতে গেলে তার ভরন্ত যৌবনকালে হিমালয়ে তার অগ্নি পরীক্ষা নিলেন সম্পূর্ণ অন্যভাবে। তার মনোহরণকারিণীর দেখা আর একবার না পেয়ে বুক ভরা হাহাকার নিয়ে যখন ধুলিগাড়ে নেমে এলেন, তখন সেখানে লক্ষাধিক নয়, কয়েক কোটি মানুষের ভিড়। সেই ভিড় ঠেলে কিভাবে যে বাসে উঠে টনকপুরে পৌঁছাবেন সেই কথাই শুধু ভাবতে লাগলেন লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। এ বাস ও বাস করে কোনো বাসে উঠতে না পেরে বহু কষ্টে কোনো রকমে একটি বাসে উঠে পড়লেন। এই অবস্থায় বাসে উঠতে পারা তো সাংঘাতিক ব্যাপার। বহু জন্মের তপস্যা থাকলে তবেই এইসব বাসে উঠে ধনুকের মতো বেঁকে দাঁড়ানো যায়। তিনিও সেভাবে চেষ্টা করলেন। কাঁধে একটি ঝোলা, হাতে কিড ব্যাগের চেয়ে বড় জামা প্যান্ট ইত্যাদি রাখার ব্যাগ। এখানে বাসের একটি দরজা, তাই চাপের চোটে বন্যা স্রোত যেভাবে ঠেলে নিয়ে যায় সেইভাবে সামনের দিকে লেখক এগোতে থাকলেন। ভিড়ের চাপে দম তার বন্ধ হয়ে আসছে। বেশ কিছু উত্তরপ্রদেশীর সঙ্গে নেপালি মেয়ে পুরুষের ভিড়, দলে দলে কাতারে কাতারে উঠছে তারা। তাদের চাপে পিষ্ট হতে হতে লেখক ষষ্ঠীপদবাবু এগিয়ে চলেছেন। কাঁধের ঝোলা কাঁধে আটকে রইল, কিন্তু হাতের ব্যাগ হাতছাড়া হয়ে গেল সেই অকল্পনীয় ভিড়ের চাপে। আর এগোনো যাবে না। কয়েকজন উত্তরপ্রদেশীয় মহিলা ড্রাইভার সিটের পেছন দিকে রেলিং ধরে তাদের পিঠ দিয়ে এই ভয়ানক ভিড়ের চাপ সামলাচ্ছে।
সেখানে এক উদ্ভিন্ন যৌবনা নেপালি যুবতী অসহায়ভাবে ওদের পিঠে পিঠ রেখে হাতের বাধায় ভিড় আটকানোর বৃথা চেষ্টা করছিল। অত্যাধিক ভিড়ের চাপে লেখক ষষ্ঠীপদ বাবু তার বুকের সঙ্গে লেপ্টে গেলেন। যুবতী অনেক চেষ্টা করল তার বুক থেকে তার বুক সরিয়ে নেওয়ার, কিন্তু বৃথা চেষ্টা। ভিড়ের চাপে ওর দেহবল্লভের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার দেহের সঙ্গে এক হয়ে গেল। তিনি অনেক চেষ্টা করলেন তার অঙ্গ থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে। এটা কোনো নির্জন স্থান তো নয়। জোড়া জোড়া চোখের দৃষ্টি নিবদ্ধ হচ্ছে বা হবে তাঁদেরই দিকে। সবাই ভাববে এটা তার ইচ্ছাকৃত। ভিড়ের চাপে সুযোগ নিচ্ছেন, অথচ দুজনেই তারা নিরুপায়, বিপন্ন। কিন্তু অন্যেরা তা কি বুঝবে? একসময় বাস ছাড়ল। যুবতী একটু রাগত চোখেই তাকালো লেখক ষষ্ঠীপদ বাবুর দিকে। তিনি করুণ চোখের ভাষায় তাকে বোঝালেন, কিছু মনে করো না তুমি। তোমার মতো আমিও নিরুপায়। তুমিও যেমন নিজেকে সরিয়ে নিতে পারছো না, আমিও তেমনি পারছি না। এ সবই দৈবের ইচ্ছায়, মহামায়ার মায়ায়। একটু পরেই যুবতী বোধহয় বুঝতে পারল তার অবস্থাটা, তাই একটু হেসে চোখের ভাষায় তাকে জানালো সেও অখুশি নয়। তপ্ত কাঞ্চন বর্ণা নেপালি যুবতীর দেহের উষ্ণতায় ও বাসের দোলায় তার মধ্যে তিনি তখন আর নেই। তবুও ভয়ের কারণে তিনি নিশ্চিন্ত হতে পারছেন না। সে মাঝে মাঝেই তার মায়াময় চোখের দৃষ্টিতে যেন তার অন্তরের প্রেম তাকে উজাড় করে দিতে লাগলো। কখনো ঝুঁকে পড়ে ইচ্ছাকৃতভাবে তার থুতনিটা রাখলো তার কাঁধে, এই বাসের দুলনিতে নয়, তাকে তার ভালো লাগার নিদর্শন। কিন্তু লেখক তো কিছুই করতে পারছেন না। কিন্তু একটাই ভয়, যদি কেউ দেখে ফেলে। বোঝাই যাচ্ছে যুবতী একা নয়, ওরা দলবদ্ধ। একটু দূরেই আছে সবাই। বাস থেকে নামলে তার অবস্থা সঙ্গীন করে দেবে ওরা। তবুও লেখক নিরুপায়। এবারে ওর একটু হাত দিয়ে পেঁচিয়ে ধরল সে তার কোমরটাকে। না, ধরা ছাড়া অবশ্য উপায় ছিল না, কেননা আর চাপ রাখতে পারছেন না তিনি। দুটো পা দিয়ে তার জানুদেশ চেপে ধরল ও। কোনো রকম সম্ভ্রমের আর ব্যাপার রইল না। ভয়ভীতি তখন লেখকের আর নেই, শুধু চেষ্টা করছেন ইন্দ্রিয় সংযমের। তাই চোখে চোখে প্রেম, চোখে চোখে অনুরাগ, প্রচ্ছন্ন ভালোবাসার হৃদয় পূর্ণ করে তার যৌবন যৌবনায় ডুব দিয়ে কামনার আগুনে পুড়তে পুড়তে একসময় টনকপুর পৌঁছালেন। বুকে পিঠে তখন প্রচণ্ড ব্যথা, নিঃশ্বাস নিতেও তার কষ্ট হচ্ছে। ভিড়ের চাপ একটু হালকা হতেই তার বুক থেকে ও নিজেকে মুক্ত করে কেমন যেন একটা মধির চোখে লেখকের দিকে তাকিয়ে ভিড় ঠেলে নিচে নামল। লেখকও অন্যের পায়ের চাপে পিষ্ট তার ব্যাগটাকে খুঁজে নিয়ে নিচে নামলেন। যার যৌবনের আগুনে এতক্ষণ লেখক ষষ্ঠীপদবাবু পুড়ছিলেন, সে তখন অন্য দলের লোকেদের সঙ্গে মিশে কলকল করতে করতে এগিয়ে চলেছে। একটি বারের জন্যও আর চোখে তার দিকে ফিরে তাকালো না। লেখকও তার শরীরের অপূর্ব সুখানুভূতিতে প্রাণ মন ভরিয়ে তার গন্তব্যের দিকে এগিয়ে চললেন। মনে মনে ভাবলেন, জ্বলন্ত আগুনে নয়, নেপাল দেশের এক যুবতীর যৌবনের আগুনে পুড়িয়ে হিমালয় কি তার অগ্নি পরীক্ষা নিলেন? তান্ত্রিক সাধুরা নগ্ন নারীকে কোলে বসিয়ে সাধনা করেছেন অনেকে। ঠাকুর রামকৃষ্ণ বাধ্য হয়েছেন ভৈরবের নির্দেশে একইভাবে সাধনা করতে। আর এখানে এই হিমালয়ে এসে তাঁরই বা কম কি হলো? এক দারুণ রমণীয়া যুবতী নারী অতক্ষণ তার শরীরের সঙ্গে জুড়ে রইল, অথচ যৌবনের সুখটুকু তিনি পান করতে পারলেন না। ধন্য তুমি হিমালয়, কি কঠিন পরীক্ষায় না তুমি নিলে লেখক ষষ্ঠীপদ বাবুর। তুমি শুধু রসিক নও, তুমি রসিকোত্তম। এরপর লেখকের জীবনের অনেক মধুর বসন্ত কোথা দিয়ে যে পার হয়ে গেল তা তিনি ভেবেই পেলেন না। দেশে দেশে তীর্থে তীর্থে ঘুরে বেড়ান। হিমালয় তাঁর কাছে প্রেমের আলয়। তাই হিমালয়ের টানে অনেক বেশি করে তিনি হিমালয়ে যান। হিমালয়ের কাছে তার কিছু প্রার্থনা ছিল, তা তিনি কানায় কানায় পূর্ণ করেছেন। হিমালয়ে দেবীর সন্ধানে গেলে বৈষ্ণোদেবীতে যেতেই হয়। সেবার জুলাই মাসের মাঝামাঝি সময় হঠাৎ মন হলো বৈষ্ণোদেবী যাওয়ার। তাই ঝোলাটি কাঁধে নিয়ে লেখক ষষ্ঠীপদ বাবু হিমগিরি এক্সপ্রেসে চেপে পৌঁছে গেলেন জম্মুতে। রঘুনাথ মন্দিরের কাছে নিউ অর্জুন লজে একদিন বিশ্রাম নিয়ে চলে গেলেন কাশ্মীরে। ইচ্ছা ছিল অমরনাথ যাওয়ার, কিন্তু হয়ে উঠল না। শুধু শ্রীনগর ঘুরেই আবার জম্মুতে এসে এক রাত কাটিয়ে চলে এলেন কাটরায়। নিউ অর্জুন লজের মালিক বারবার বলে দিয়েছিলেন কাটরায় গিয়ে কোনো হোটেল বা ধর্মশালায় না উঠতে, কোনো প্রসাদী ডালা না কিনতে, কেননা ওখানে সরাসরি পুজো দেওয়ার কোনো ব্যবস্থাই নেই। মন্দির কমিটির লোকেরা আগেই তা নিয়ে নেবে। তাই খালি হাতে গিয়ে দর্শন সেরে ডালায় প্রণামী দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। শেষ সতর্কবাণী, পাহাড়ে উঠবেন সন্ধ্যের দিকে, না হলে চড়া রোদে তাপে শরীর ঝলসে যাবে একেবারে। সেই নির্দেশ মেনেই স্নান আহারের পাঠ চুকিয়ে দুপুরের দিকে লেখক ষষ্ঠীপদবাবু রওনা দিলেন। বেলা 12টায় বেরিয়ে দুপুর 2টোর মধ্যে পৌঁছে গেলেন কাটরাতে। সে কি প্রচণ্ড তাপ, ঘনঘনে রোদের গরম, প্রাণ যেন ওষ্ঠাগত। এখানকার নিয়ম অনুযায়ী পুরচি সংগ্রহ করে ক্লোক রুমে ব্যাগ রেখে নিশ্চিন্ত হলেন তিনি। দিল্লি থেকে সস্ত্রীক এক ভদ্রলোক এসেছিলেন বৈষ্ণোদেবী দর্শনে। তিনি বছরে 2-1বার আসেন। তিনিও তাকে যাত্রাপথের খুঁটিনাটি বিবরণ জানিয়ে বললেন, এখন এই রোদ মাথায় নিয়ে খবরদার যাবেন না।
এখন গেলে গরমের তাপ সহ্য করতে না পেরে পথেই অসুস্থ হয়ে পড়বেন, বিকেলে আমাদের সঙ্গে যাবেন। ভদ্রলোকের কথা মতো তার সান্নিধ্য নিয়ে ট্যুরিস্ট সেন্টারের একপাশে বিশ্রামের একটু জায়গা করে নিলেন লেখক। সামনে ভীষণ মূর্তি ত্রিকুট পর্বত দেখতে পাওয়া যাচ্ছে। মনে মনে তিনি ভাবলেন, শেষ পর্যন্ত কি পারবেন জয় মাতাদি বলে এই মাতৃগুহায় পৌঁছাতে? কতক্ষণ বসেছিলেন তা তার মনে নেই। হঠাৎই শরীরের উপর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বাইরের দিকে তাকিয়ে তিনি দেখলেন কালো ধোঁয়ার মতো কুণ্ডুলি পাকানো ঘন মেঘমালায় চারিদিক ছেয়ে আছে। ত্রিকুট পর্বত আর দেখা যাচ্ছে না। মহাপ্রলয়ের পূর্বাভাস দেখে মনে হলো ঘণ্টার পর ঘণ্টা প্রবল বর্ষণ হলেও দুর্যোগ কমবে না। সহযাত্রী ভদ্রলোক বললেন, সেরেছে, এই দুর্যোগে তো পথ চলাই দায় হবে। পাহাড়ে প্রবল বর্ষণ হচ্ছে, কি আর করা যাবে, চলুন আর দেরি না করে এগোনো যাক। লেখক তো যাবার জন্য ছটফট করছিলেন, তাই সোজা হয়ে উঠে দাঁড়ালেন। ওরাও স্বামী স্ত্রীতে যাবার জন্য তৈরি হলেন। ভাবলেন, ভালোই হলো, পরিক্রমা মার্গের পথ চেনার জন্য অন্য কারো সাহায্য নিতে হলো না, সবই দৈব কৃপা। হিমালয় এবং মাতা বৈষ্ণোদেবী এইভাবেই তীর্থযাত্রীদের সহায় হন। খানিক যাওয়ার পরে গোঁ গোঁ প্রচণ্ড শব্দে একটি ঘূর্ণিঝড় তাদের যাত্রাকে ব্যাহত করল। পথের আবর্জনা সহ ধুলোর কুণ্ডলী পা খেয়ে খেয়ে উঠতে লাগলো আকাশে। ঝড়ের সে কি প্রচণ্ড তাণ্ডব! ভাবলেন, এই যাত্রায় বোধহয় বৈষ্ণোদেবী দর্শন হয়ে উঠবে না। প্রাণ রক্ষার জন্য এক জায়গায় দাঁড়িয়ে প্রকৃতির রুদ্ররোষের হাত থেকে কিছুটা নিরাপদ করলেন নিজেদের। একটু পরে জলদগম্ভীর মেঘের গর্জন এবং ঠান্ডা হওয়ার ঝড়ের দাপট কম হলে তারা আবার রওনা হলেন। দলে দলে তীর্থযাত্রীরা তখন কেউ হেঁটে, কেউ অটোয়, কেউ বা মোটর বাহনে এগিয়ে চলেছেন বান গঙ্গার পথে। সে এক দারুণ অভিজ্ঞতা। হাজার হাজার যাত্রী প্রকৃতি রুদ্র মূর্তিকে উপেক্ষা করেই চলেছে। একসময় বানগঙ্গার কাছাকাছি পৌঁছে গেলেন তারা। শুরু হলো প্রবল বর্ষণ। ঘন মেঘের অন্ধকারে চারিদিকে এমনভাবে ঢেকে গেল যে মনে হলো মহাপ্রলয়ের আর বুঝি দেরি নেই। এবং এই দুর্যোগও থামবার নয়। পথের ধারে একটি নির্মীয়মান বাড়ির মধ্যে ঢুকে বৃষ্টির হাত থেকে বাঁচলেন লেখক ষষ্ঠীপদবাবুরা। এলাকাটি পর্বতময়। বর্ষণের অবিশ্রান্ত ধারার ঢল চারিদিক থেকে নেমে জলপ্রপাতের মতো বানগঙ্গায় ঝাঁপিয়ে পড়ছে। তবে আশ্চর্য এই, দুর্যোগের ঘনঘটা দেখে অনেকেই মুচড়ে পড়েছে। ফিরে যাবার কথা কিন্তু ভাবছে না কেউই, লেখক নিজেও না। এত যাত্রীর যাত্রাপথ যেখানে নির্দিষ্ট, সেখানে সবার সুরে সুর মিলিয়ে জয় মাতাদি বলে যাত্রা শুরু করার শুভ মুহূর্তটির প্রতীক্ষাতেই লেখক উন্মুখ হয়ে রইলেন। অনেক পরে বৃষ্টির বেগ কমলে জয় মাতাদি ধ্বনিতে সমস্ত প্রান্তর যেন গমগমিয়ে উঠল। সবাই উল্লাসে মেতে এগিয়ে চলল দেবীর দর্শনে। লেখকরাও চললেন, অবশ্য ঝিরঝিরে বৃষ্টি মাথায় নিয়ে। অনেকেই পর্বত আরোহণের জন্য লাঠি, প্লাস্টিক, বর্ষাতি ইত্যাদি কিনে দেবী দর্শনের জন্য যাত্রার প্রতীক হিসাবে লাল চুনারি মাথায় বাঁধল। লেখক কিন্তু সেসব কিছুই করলেন না। সঙ্গে ছাতা ছিল, সেটি মাথায় দিয়েই সহযাত্রীদের সঙ্গে তিনি এগিয়ে চললেন। একটা বাঁক নিতেই ভালোভাবে দেখতে পেলেন বানগঙ্গাকে। এখানেই পুরচি দেখিয়ে প্রথম দর্শনী দরওয়াজার গেট পার হলেন। তারপর যাত্রার অনুমতি পেয়ে বানগঙ্গার পুল পার হয়ে জল স্পর্শের লোভে নেমে এলেন বানগঙ্গার গর্ভে। অগণিত মানুষের ভিড়ে স্থানটি তখন জমজমাট। প্রবল বর্ষণ ও স্নানের ফলে রীতিমতো পিচ্ছিল। তবুও বৈষ্ণোদেবীর চরণ গঙ্গার করুণাবারে মিশ্রিত এই বানগঙ্গার স্নান বা জলস্পর্শ না করলে দেহ শুদ্ধ ও মন তৃপ্ত হয় না। লেখকের সঙ্গী সেই দম্পতি সেখান থেকেই দুজনে দুটি ঘোড়া নিয়ে বৈষ্ণোদেবী দর্শনে রওনা হলেন। লেখকও হাজার জনতার ভিড়ে মিশে অফুরন্ত আনন্দ নিয়ে এগিয়ে চললেন। মাঝে মাঝে ভক্ত তীর্থযাত্রীদের দল উচ্চস্বরে ধ্বনি দিচ্ছে, আগে বলো জয় মাতা আদি, পিছে বলো জয় মাতা আদি, জোরসে বলো জয় মাতা আদি। তাদের সুরে সুরে সুর মিলিয়ে লেখক ষষ্ঠীপদবাবুও ধ্বনি দিতে দিতে চললেন। পূর্ণাগিরির যাত্রায় রাতের ট্রেকিং তাকে অনেক অভিজ্ঞতায় পোক্ত করেছে। সেই পথযাত্রা ভয়াল ভয়ঙ্কর, কিন্তু বৈষ্ণোদেবীর পথ সুন্দর, অতি সুন্দর। যাই হোক, এইভাবেই বেশ খানিকটা পথ যাওয়ার পর একসময় নেমে এলেন চরণ পাদুকায়। এই স্থানটি দারুণ মাহাত্ম্যপূর্ণ। এখানেই বৈষ্ণোদেবীর চরণ চিহ্ন রয়েছে। চরণ পাদুকা দর্শন করে এক জায়গায় একটা উচ্চ স্থানে তিনি বিশ্রামের জন্য বসলেন। সাধারণত পর্বত আরোহণের সময় তিনি অভিজ্ঞদের সাবধানবাণী মেনে কোথাও বসেন না। বিশ্রাম নেওয়ার দরকার হলে লাঠিতে ভর দিয়ে দাঁড়ান। এবারে লাঠি নেই, তার উপর পথশ্রমে তৃষ্ণার্ত হয়ে পড়েছেন। সামনেই অপর্যাপ্ত পানীয় জল, তাই বসে একটু বিশ্রাম নিয়ে জল খেতে লাগলেন। হঠাৎই এক আশ্চর্য ব্যাপার হলো। পূর্ণবয়স্ক এক মহারাষ্ট্রীয় যুবতী কোথা থেকে যেন এক মুখ হাসি নিয়ে এগিয়ে এলো লেখক ষষ্ঠীপদ বাবুর দিকে। দারুণ মিষ্টি চেহারা সুন্দরী। একটি লোটায় করে জল নিয়ে সেই জল তাকে পান করতে বলল। তিনিও হালকা হেসে তার হাত থেকে লোটা নিয়ে জল খেতে লাগলেন। সে কিন্তু অত্যন্ত স্নেহভরে সেই জল নিজেই লেখকের অঞ্জলিতে ঢেলে দিতে লাগলো।
লেখকের তৃষ্ণা দূর হলেও ইচ্ছা করেই তিনি আরো বেশি করে জল খেতে লাগলেন। তারপর আবার এসে বসলেন যেখানে বসেছিলেন সেইখানেই। মেয়েটিও এসে হাসি মুখে তার পাশেই বসল। লেখক তার দিকে চেয়ে কৃতজ্ঞতার হাসি হাসলেন। মেয়েটি হাসি হাসি মুখ করে বলল, আপ কাহা সে আ রহে জি? লেখক বললেন, পশ্চিম বাঙ্গাল, হাওড়া, কলকাতা সে। মেয়েটি বলল, বাঙ্গালি, अकेले आए आप? लेखक बोलें, जी हाँ, आप कहां से आई? आपके शुभ नाम? মেয়েটি বলল, সুজাতা, নাগপুর সে আ রহি। এইভাবেই মেয়েটির সহজ সরল আন্তরিকতায় একটু একটু করে আলাপ জমতে লাগলো। বলতে নেই, মেয়েটির চোখে মুখে শুধু মুগ্ধতা নয়, কেমন যেন একটু চাপা রোমান্সের ভাবও লেখক উপলব্ধি করলেন, যা এই বয়সে তার মতো মানুষের কাছে অপ্রত্যাশিত। কারণ তিনি এমন কিছু রূপবান পুরুষ নন। সেই মেয়েটিকেও যে লেখকের ভালো লাগেনি তা কিন্তু নয়। তার হয়তো 30-35 আর লেখকের 60। একেই বলে বোধহয় মাতৃমহিমা। সেই মেয়েটিকে ঘিরেই লেখকের কৌতূহল দানা বাঁধল। তাই তার কারণও আছে। সেই মেয়েটির সঙ্গে কোনো পরিবার পরিজনকে দেখছেন না কেন? তবে কিছু দূরে এক যুবককে বসে থাকতে দেখলেন। তারই সঙ্গ নিয়ে এসেছে যুবতী, তা বোঝাই গেল। কিন্তু তাকে কোনো ভাই বা প্রেমিক বলে মনে হলো না। তবে ও কে? চেহারা দেখে মনে হলো বাড়ির কোনো কাজের লোক। তবে কি ও ওই যুবককে নিয়ে পালিয়ে এসছে? মেয়েদের মন কখন যে কার দিকে যায় তা কেউ জানে না। মেয়েটি লেখকের প্রতি যেমনই অন্তরঙ্গ, তেমনি সেই ছেলেটির প্রতি নিষ্পৃহ। বিস্ময়ের কারণ এটাই। কিছুক্ষণ বসে থাকার পর তাদের কাছ থেকে বিদায় নিয়ে লেখক আবার পথ চলা শুরু করলেন। ওরা দুজনে কিছুটা ব্যবধান রেখে তার সঙ্গ নিয়ে চলতে শুরু করলো। একটু পরে এক হয়ে গেলেন আবার। ছেলেটি দূরত্ব বজায় রাখলো। সুজাতা পাশাপাশি চলল। যেতে যেতে কত কথা গল্প হলো। সুজাতা বলল, কখনো সময় হলে ওদের ওখানে যেতে। ও লেখককে রামটেক ঘুরিয়ে দেখাবে। লেখক বললেন, রামটেক তার ঘোড়া, তবু তীর্থের দেবতা টানলে আরেকবার নিশ্চয়ই যাবেন তার সাথে। এরপর সারাটা পথ সুজাতা লেখক ষষ্ঠীপদ বাবুকে আঙ্কেলজি বলে ডাকতে লাগলো। অথচ ওর মুখচন্দ্রিমায় চতুরা নায়িকার মতো প্রেমিকার ভাব। তার প্রতি এত প্রেম মাধুর্যের মধুরিমা যেন ঝরে পড়ছে ওর সমস্ত মুখমণ্ডল উদ্ভাসিত করে। বড়ই রহস্যময়ী মেয়েটি। কথায় গল্পে চলতে চলতে কখন যে তারা আদিকুমারী বা অর্ধকুমারীতে পৌঁছে গেছেন তা জানেন না। ইতিমধ্যে রিমঝিম বৃষ্টি শুরু হয়েছে। সুজাতা এই বৈষ্ণোদেবীতে সুযোগ পেলেই আসে। সে লেখককে বলল, আদিকুমারী দর্শন না করে যাবেন না কিন্তু, দারুণ অভিজ্ঞতা হবে। আমরা এগোচ্ছি, আবার দেখা হবে বৈষ্ণোদেবীতে, বলে তার সঙ্গীকে নিয়ে রওনা হলো বৈষ্ণোদেবীর পথে। লেখক ষষ্ঠীপদবাবু আদিকুমারী দর্শনের জন্য পুরচি সংগ্রহ করে তার নম্বর দেখে যখন বুঝলেন অন্তত 3-4 ঘন্টার আগে তার দর্শনের সুযোগ আসবে না, তখন আবার এগিয়ে চললেন বৈষ্ণোদেবীর দিকে। আসলে তার অন্তরের টান ছিল ওই বৈষ্ণোদেবীতেই। আদিকুমারী ছাড়িয়ে অনেক পথ পার হয়ে এবার তিনি যেখানে গিয়ে পৌঁছালেন সেই জায়গাটার নাম হাতিমত্তা বা হাতি মাথা। ইতিমধ্যে প্রবল বর্ষণ শুরু হয়েছে। এত জোরে বৃষ্টি যে ছাতাতেও মানছে না। এখানে আবার দেখা হয়ে গেল সুজাতার সঙ্গে। এক জায়গায় একটু নিরাপদ আশ্রয় দাঁড়িয়েছিল ওরা। তাকে দেখতে পেয়ে বলল, এ কি আঙ্কেলজি, আপ আদিকুমারী কা দর্শন নেই কিয়া? লেখক বললেন, তার পুরচিতে যা নম্বর, তাতে আদিকুমারীকে দর্শন করতে গেলে আজ আর বৈষ্ণোদেবীর দর্শন হবে না। তাই এগিয়ে চলে এলেন। সুজাতার চোখে মুখে আবার সেই আনন্দের উদ্ভাস। ওর মুখের দিকে লেখক তাকান আর মনে হয় ও যেন মনে প্রাণে লেখকের সঙ্গই চাইছে। আবার এও লেখকের মনে হচ্ছে তার কোথাও ভুল হচ্ছে না তো। তার মতো একজন পরিণত বয়সের মানুষের জন্য সুজাতার মতো একজন সুন্দরী যুবতী কেন এত ব্যাকুল হবে? কিন্তু ওর চোখের ভাষা যে অন্য কথা বলছে, সেখানেই তো বিস্ময় জাগছে লেখক ষষ্ঠীপদবাবুর। ওর সঙ্গে যুবক কিন্তু সারা শব্দ দেয় না, আর চোখে শুধু দেখে। সুজাতাকেও তার সঙ্গে একবারও অন্তরঙ্গ হতে তিনি একবারও দেখছেন না। তাই ভাবলেন সুজাতাকে জিজ্ঞাসা করবেন ওর পরিচয়। আবার ভাবলেন কি লাভ তাতে। বৃষ্টির বেগ একটু কমলে তারা আবার উচ্চ স্থানের দিকে এগোলেন। এবার যেখানে এসে থামলেন সেই জায়গাটার নাম সঞ্জিছাত। সুজাতারা এখানে এক জায়গায় বিশ্রামের জন্য বসল। লেখক ষষ্ঠীপদ বাবু অবশ্য বসলেন না। বৃথা সময় নষ্ট করে লাভ কি? তাই বললেন, আবার দেখা হবে। সুজাতা মধুর হেসে বলল, ফির ভি বৈষ্ণব দেবী কি দরবার মে ফির মুলাকাত হোগি। তাদের কাছ থেকে বিদায় নিয়ে লেখক ষষ্ঠীপদ বাবু আবার এগিয়ে চললেন বৈষ্ণোদেবীর দিকে। কিন্তু কে জানতো যে সেই দেখাই হবে তার সাথে শেষ দেখা। বিদায় নেবার সময় সুজাতার চোখ দুটোর দিকে তাকিয়ে কি যেন হয়ে গেল লেখক ষষ্ঠীপদ বাবুর। যৌবনে কোনো নারীর চোখে তার জন্য এত প্রেম, এত অনুরাগ আর কারোর চোখে তিনি কোনো দিন দেখেননি। তাই এখন সুজাতার জন্য লেখক ষষ্ঠীপদ বাবুর সমস্ত মন প্রাণ ব্যাকুল হয়ে উঠল। যেতে যেতে যতবার তার দিকে ফিরে তাকান ততবারই তিনি দেখেন সেই চোখ দুটি একইভাবে তার দিকেই তাকিয়ে আছে। রাত 1টা নাগাদ বৈষ্ণোদেবীকে দর্শন করলেন। তারপর কত খুঁজলেন সুজাতাকে, কিন্তু না, আর ওকে দেখতেই পেলেন না।
এই লোকারণ্যে চিরদিনের মতো কোথায় হারিয়ে যে সে গেল তা কেউ জানে না। তার জন্য অনেক কান্না জমা রইল লেখক ষষ্ঠীপদ বাবুর বুকে। ওর ঠিকানাটাও যদি নিয়ে রাখতেন, শুধু হিমালয়ে নয়, লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের সুদীর্ঘ জীবনে নানা তীর্থ পরিব্রাজনের সময় এরকম অনেক প্রণয় মধুর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে তাকে। গোলে জলও হয়ে গেছেন, কিন্তু সেই সবের প্রসঙ্গ তিনি এখন আনবেন না, কেননা সেসব যা কিছু হয়েছে তা হিমালয় থেকে অনেক দূরে। তবে হিমালয় যে সত্যি প্রেমালয় তা কিন্তু তার জীবনের অভিজ্ঞতা থেকেই তিনি সেবার গভীরভাবে অনুভব করেছিলেন। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।